যে যেখানে বসে আছেন সময় সংবাদের সাথে এই মুহূর্তে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বরিশাল থেকে আমি অপূর্ব অপু। ঈদের আজকের এই বিশেষ দিনে আমরা যুক্ত করতে চাচ্ছি আমাদের বিশেষ অতিথি। আজকের এই আয়োজনে যুক্ত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আজকে খুবই ব্যস্ততম একটা দিন কাটাচ্ছেন, সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি ঈদের নামাজ আদায় করে সবার সাথে মানুষের সাথে কুশল বিনিময় করছেন। প্রশ্ন যেটি, দীর্ঘ বছর আপনি এখানে নামাজটা আদায় করতে পারেননি, এই গণমানুষের সাথে মিশতে পারেননি, আজকে দীর্ঘ বছর পর তাও মন্ত্রী রূপে আপনি মানুষের সাথে মিশছেন, কেমন লাগছে? হ্যাঁ, আমি সর্বশক্তিমানের কাছে শুকরিয়া আদায় করছি। অনেক দীর্ঘ প্রতিকূল পরিবেশের পর এবারে আমি ঈদের নামাজ আদায় করছি এলাকাবাসীর সঙ্গে। যদিও আবহাওয়াটা খুব একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ না, কিন্তু তারপরেও সকলের মনেই অনেক আনন্দ। এই পরিবেশ অনেক বছর আমরা পাইনি। আমি অত্যন্ত সৌভাগ্যবান, এলাকাবাসী আমাকে তৃতীয়বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদে আমাকে জায়গা দিয়েছেন। আমি মন্ত্রী হিসাবে এবারই প্রথম ঈদের নামাজে উপস্থিত হয়েছি এবং আমি খুবই কৃতজ্ঞ যে আমার এই ব্যক্তিগত সুখের অনুভূতি আমার এলাকাবাসী সবাই আমার সঙ্গে ভাগ নিয়েছে, সকলেই অংশীদার হয়েছে। আমরা নির্বাচিত সরকার গঠন করার পরে এবারই প্রথম একটা ধর্মীয় আনন্দ, ঈদের আনন্দ আমরা সবাই ভাগাভাগি করছি এবং সেই বিবেচনায় এটা আমাদের জন্য, তারেক রহমানের সরকারের জন্য এটা একটা সুযোগ যে আমরা আমাদের সরকারের যাত্রা লগ্নেই এরকম একটা ধর্মীয় উৎসবে মানুষের সঙ্গে অংশগ্রহণ করতে পারছি। এই যে অংশগ্রহণ করতে পারছেন, মানুষের ভিতরে কেমন আনন্দ দেখছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমরা দেখছি যে মানুষ কিন্তু এবছর ঈদ যাত্রা কিংবা শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় দেখেছি। এটা খুবই লক্ষণীয় যে একটা অভূতপূর্ব আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রমাণ হয়েছে যে স্বাভাবিক রাজনৈতিক সামাজিক পরিবেশ থাকলে অর্থনীতির গতিটাও সচল হয় এবং মানুষের ঈদ, পূজা পার্বণের মতো এরকম সামাজিক আনন্দ, ধর্মীয় আনন্দ অর্থনীতিতে একটা নতুন জোয়ার তৈরি করে। মানুষের মধ্যে একটা নতুন বিনোদন, সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করে, যা এবার আমরা খুব লক্ষ্য করেছি। আমাদের এই এলাকার একটা বড় অংশের মানুষ এলাকার বাইরে, রাজধানীতে বা অন্য জায়গাতে কাজ করে, প্রবাসেও বেশ কিছু লোক আছে এবং আমি লক্ষ্য করেছি এর একটা বড় অংশের মানুষই এবার এলাকায় ফিরে এসেছেন, কারণ দীর্ঘদিন এলাকায় ফিরে আসার মতো সামাজিক নিরাপত্তা তাদের ছিল না। এবারের নির্বাচনের পরে তারা এলাকায় ফিরে এসে আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের সঙ্গে ঈদ করার ক্ষেত্রে নিরাপদ বোধ করছেন। আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাই। আপনার ব্যক্তিগত জীবন কিন্তু মানুষ যারা রাজনীতি করেন, সাধারণ ছাপোষা মানুষ কিন্তু আগ্রহ থাকে আপনাদের সম্পর্কে জানার জন্য। আপনার পরিবারে কে আছে? যদি যারা জানে না তাদের জন্য একটু জানাতে চাই, পরিবার কে কে আছে? আমার স্ত্রী, সে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। আমার একমাত্র সন্তান, সে একটা গবেষণা প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। আমার ভাই বোন, আমার অন্যান্য আত্মীয় স্বজন, তারা সবাই আমার এই দীর্ঘ রাজনীতির জীবনে, তারা সকলেই আমার এই পর্যায়ে আসার পিছনে তাদের অবদান আছে এবং তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। এই যে আজকের এই মন্ত্রীরূপে, মন্ত্রী বেশে মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়, এই চলার পথটা এতটা সহজ ছিল না, হয়তো মসৃণ ছিল না। কোন জিনিসটাকে অনেক বেশি মিস করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে? আমার রাজনীতির যাত্রাটা বেশ দীর্ঘ। কলেজ জীবন থেকেই আমি একটা কমিটেড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, যেটা আমি এখনও আছি এবং এই দীর্ঘ যাত্রাপথে আমি কখনো যেমন পার্লামেন্টে ছিলাম, তেমনি আবার বেশ কয়েকবার কারাগারেও থাকতে হয়েছে। মিথ্যা মামলা, রাজপথ, সব ধরনের অভিজ্ঞতার মধ্যেই আমার রাজনৈতিক জীবন কেটেছে। আমি বড় হয়েছি এবং আমি একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে বেশ কিছু জ্ঞান সঞ্চালনের সুযোগ পেয়েছি। একটা বিষয় খুব পরিষ্কার, যেটা হচ্ছে মানুষের কাছে লাগাতারভাবে আস্থা ধরে রাখাটাই হচ্ছে একজন রাজনৈতিক নেতার জন্য, বিশেষ করে জনপ্রতিনিধির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবং তার জন্য যত না বেশি বুদ্ধির প্রয়োজন হয় তার চেয়ে তো অনেক বেশি দরকার হয় ইন্টিগ্রিটির। এটাই আমার অভিজ্ঞতা। যারা তরুণ প্রজন্ম রয়েছে রাজনীতিতে আসতে চাচ্ছে, যাদের স্বপ্ন অনেক কিছু করার, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে, বার্তা কি থাকবে? তরুণ প্রজন্ম আমাদের জন্য আশার জায়গা নেওয়া একটা পরিবেশ তৈরি করেছে। কেননা এখন তথ্য প্রযুক্তির কারণে জ্ঞানের উৎসটা অনেক বেশি উন্মুক্ত। সেই বিবেচনায় তরুণ প্রজন্মের জন্য অনেক অবারিত সুযোগ রয়ে গেছে। বিশ্বমানের একজন নাগরিক হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তাদের সামনে আছে। যে সংকটটা বেশি কাজ করে বলে আমার কাছে মনে হয় তা হচ্ছে যে জ্ঞান এবং বুদ্ধি চর্চার এই সুযোগের পাশাপাশি যদি মূল্যবোধ গড়ে না তোলা যায় তাহলে মূল্যবোধহীন মানুষ যতই বুদ্ধিমান হোক তা জনকল্যাণে আসে না। অতএব মূল্যবোধ সৃষ্টি করা এবং চর্চা করার ব্যাপারে রাষ্ট্র, সমাজ এবং পরিবার সকলেরই এগিয়ে আসা উচিত। আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, মানে সারা বাংলাদেশে যারা সাংবাদিকতা করে, বিশেষ করে তরুণ প্রজন্ম, ঢাকার বাইরে মফস্বল সাংবাদিকদের আপনি নিশ্চয়ই জানেন, এদের বেতন কাঠামো, নানান সুবিধা, সীমাবদ্ধতা। আপনার কি কোনো মন্ত্রণালয়ের ভাবনা আছে এদেরকে নিয়ে কোনো কিছু কাজ করবার? আর সারা দেশের সাংবাদিকদের প্রেক্ষাপটে যদি বলেন। না, আমি ইতিমধ্যেই আমার মন্ত্রণালয়ের যারা স্টেক হোল্ডার্স তাদের সকলের সঙ্গে মত বিনিময় শুরু করেছি। সাংবাদিকতার মতো একটা পেশাকে যদি নিরাপদ এবং মর্যাদাবান করতে হয় তাহলে অবশ্যই তাকে একটা বেতন কাঠামোর মধ্যে আনতে হবে। একটু জটিলতা বেঁধেছে যে ওয়েজ বোর্ড গঠন করার দায়িত্ব হচ্ছে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের, আবার সাংবাদিকদের অন্যান্য সকল স্বার্থ দেখার দায়িত্ব হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের। সেই বিবেচনায় ওয়েজ বোর্ডটাকে নিশ্চিত করা এবং এটাকে বাস্তবায়ন করা এই বিষয়ে তথ্য মন্ত্রণালয় এককভাবে এগোতে পারছে না। তারপরেও আমি চেষ্টা করছি সংবাদপত্র শিল্প জগতের মালিক পক্ষ, সাংবাদিক পক্ষ এবং শ্রম কল্যাণ মন্ত্রণালয় সহ সকল এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ প্রচলিত যে আইনগুলি আছে পেশাগত নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, আবার অপরদিকে জবাবদিহিতার ব্যাপার রয়েছে। কোনো পেশাই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে পারে না। সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ আমার কাছে অভিযোগ করেছেন যে এই পেশাতে অনেক ব্ল্যাকমেইলার ঢুকে পড়েছে, সেটাকেও কীভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়। সব মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সব শেষ প্রশ্ন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সরকারের পরিকল্পনা কি আছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আমাদের স্লোগান হবে সবাই মিলে করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের মনোযোগ হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে সরকারের বয়স মাত্র প্রায় এক মাস অতিক্রম করলো কেবল, কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বন্টন করার কাজ শুরু করেছি। আমরা পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বন্টন করব। আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি। ইমাম মুয়াজ্জিনদের এবং প্রত্যেকটি ধর্ম প্রতিষ্ঠানের যারা ধর্মগুরু তাদেরকে আমরা ভাতার অধীনে, পরিকল্পনার অধীনে নিয়ে আসতে শুরু করেছি। ফলে মাত্র এক মাসেই কিন্তু ইতিমধ্যেই প্রায় 5 থেকে 7টা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করেছি। আমরা আশা করি যে আমরা যদি পরিপূর্ণভাবে আমাদের অন্যান্য যে পরিকল্পনাগুলি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে দেশের মানুষের জন্য আমরা একটা কল্যাণকামী রাষ্ট্র তৈরি করতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল। কল্যাণকামী রাষ্ট্রে যেন সবাই মিলে বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হোক, সেই প্রত্যাশায় আজকের এই আয়োজনের মধ্যে থেকে দর্শক যে যেখানে বসে এতক্ষণ উপভোগ করলেন সময় সংবাদের এই বিশেষ আয়োজন। আপাতত আজকের এই আয়োজন থেকে আমি অপূর্ব আজকের মতন বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের। ঈদ মোবারক।